কেমন হবে বাংলাদেশ অনুষ্ঠানে আজকে রয়েছি জনাব মাসুদুর রহমান স্বজন, আহ্বায়ক রাজশাহী জেলা যুবদল এবং সাবেক সহসভাপতি রাজশাহী জেলা যুবদল। তিনি আজকে আমাদের জিবিসি বাংলার নিয়মিত আয়োজন কেমন হবে বাংলাদেশে অতিথি। তাকে জিবিসি বাংলার পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে এবং জিবিসি পরিবারকে আর সে জেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকেও রমজান মোবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকে নিয়ে রাজশাহী জেলার বিএনপি সহ আপামর জনতা সবাই আপনার সম্পর্কে জানতে চায়। আমাদের কাছে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন যে আপনার এই রাজনীতিতে আসার শুরু এবং পেছনের গল্পটা তারা শুনতে যাচ্ছেন। যদি সংক্ষেপে আমাদেরকে আপনি আপনার এই দীর্ঘ পথ চলার গল্পটা আমাদের বলতেন। আচ্ছা, রাজনীতিতে আসলে জিয়া পরিবার এটা আমারও পরিবারের সাথেই আমি ছোটবেলা থেকেই দেখেছি সম্পৃক্ত। কারণ আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। স্বৈরাচার পতন আন্দোলন যখন হয় সেই সময় আমি খালেদা জিয়ার ছবি দেখছি আমার বাসায় এবং সেখান থেকে এই বিএনপির সাথে আমার সম্পর্ক শুরু। বাঘামাটি যখন আমাদের শাহদরা ডিগ্রি কলেজ মাঠে বেগম জিয়া আসবেন সমাবেশে, সে সময় সামনাসামনি থেকে ওরা সালাম যায়। এই যে আমার পথ চলা শুরু আর কি বিএনপির প্রতি, জাতীয়তাবাদী পরিবারের প্রতি আমার যে ভালো লাগা, এইটা আমার বাবার কাছ থেকে আমার ভিতরে আসা। তারপরে আস্তে আস্তে যখন বিএনপি ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে যে নেতাগুলো ছিল, আমাদের এমপি ছিলেন তখন জাতীয় পার্টির এমপি হয়েছিলেন নুরুল নবী চা, কিন্তু তারপর থেকে কিন্তু বাঘাঝারঘাটি বিএনপির দখলে চলে যায় এবং যতগুলো এমপি, বিশেষ করে কবির চাচা, আইজুর রহমান চাচা, এনারা যখন এমপি ছিলেন তাদের সাথে আমার খুব কাছাকাছি যাওয়ার, আমার পরিবারের কাছাকাছি যাওয়ার যে সুযোগটা ছিল, এখান থেকে বিএনপির প্রতি যে ভালোবাসা এবং বিএনপি বা ছাত্রদল যুবদলে আসার যে আগ্রহ পথ চলা শুরু। আচ্ছা, যতদূর আমরা বুঝতে পারলাম আপনি পারিবারিকভাবেই বিএনপি পন্থী ছিলেন। আপনার পূর্বপুরুষ বা বাবা পিতার কাছ থেকে একটু অনুপ্রেরণা আছে। তারপরেও আমাদের মহান নেত্রী খালেদা জিয়া, তিনিও আপনাকে অনুপ্রাণিত করেছেন। এই দীর্ঘ পথ চলাতে আপনার এই দলের প্রতি ভালোবাসা বা জনগণের কাছ থেকে কিরকম সাপোর্ট পেয়েছেন, অভিজ্ঞতা? দলের প্রতি ভালোবাসা, আমার ভালোবাসা তো হৃদয় নিংড়ানো ভালোবাসা। আর নেতাকর্মীদের ভালোবাসা, আমি জেলা যুবদলের সাবেক সহসভাপতি ছিলাম, ছাত্র সংগঠন করছি, এখানে এসে যুবদলের দায়িত্ব পালন করছি 3.5 বছর। আল্লাহর রহমতে আমি দায়িত্ব নেওয়ার পরে জেলার 23টা ইউনিটকে আমি বিরোধমুক্ত করতে সক্ষম হয়েছি এবং আমি মনে করি যে আগের যিনারা ছিলেন তিনারাও দক্ষ সংগঠক এবং যুবদলের যারা দায়িত্ব পালন করেছেন তাদের অনুপ্রেরণা, যেমন আমি জেলা যুবদলের সাবেক সভাপতি সুমন ভাইয়ের কথা না বললে আমার এখানে হবে, কারণ ওনার হাতে আমি জেলা যুবদলের সভাপতি। তার সাথেও আমি জেলাতে ভ্রমণ করেছি বিভিন্ন ইউনিটে। তো তখন থেকে যে আমার জেলা যুবদলের সাথে, জেলার নেতৃবৃন্দের সাথে আমার যে ওঠা বসা, আমি মনে করি যে জেলার নেতারা বিশেষ করে ইউনিট পর্যায়ে উপজেলা পৌরসভার আমাকে তারা সম্মান করে, ভালোবাসে এবং আমার অনেক বড় পাওয়া এটা। কারণ আমি যখন যাই, আমি তো কোনো গ্রুপ করি না, আমি যুবদল করি। আব্দুল মুনাইম মুন্না ভাই, নয়ন ভাইয়ের নেতৃত্বে যুবদল করি, দেশনাথ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিবারের সাথে আছি। সুতরাং অনেক নেতারা আছে যে ইউনিটে গেলে অমুক ভাইয়ের লোক বলি, কিন্তু অনেকেই পাশ কাটিয়ে যায়, কিন্তু আমি গেলে আমি দেখি যে না, অনেক সার্বজনীন বিষয়টা, অনেক বড় ভালোবাসা আমার অর্জন। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিস্ট সরকার এই দেশটা তার নিয়ন্ত্রণে রেখেছিল। বিভিন্ন দল এবং জনগণের মুখে এক প্রকার হাত চাপা দিয়ে রাখছিলেন। গণতন্ত্রের ওইভাবে চর্চা ছিল না। ফ্যাসিস্ট সরকারের সময়ে যে গণতান্ত্রিক বা দেশের যে অবস্থা এবং ফ্যাসিস্ট সরকার পতনের পরে বর্তমানে যে গণতান্ত্রিক দেশের অবস্থা, এই দুইটা আপনার কাছে কিরকম পার্থক্য বা কিরকম লাগছে বর্তমানে, অতীত এবং বর্তমান দিকে? আচ্ছা, এটা আমি আমারটা বলবো। তার আগে বলি যে বাংলাদেশের সাধারণ মানুষ 5 তারিখের আগের বাংলাদেশ, বিশেষ করে এই ফ্যাসিস্ট ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের রূপ এবং 5 তারিখের পরের রূপ, অন্তত একটা ভ্যারিয়েশন আছে যে স্বস্তিতে শান্তিতে মানুষ চলাফেরা করতে পারছে, নির্দ্বিধায় নিজের বাসায় যেতে পারছে এবং পরিবারের সাথে ঘুমাতে পারছে।
এটা একটা সবচেয়ে বড় একটা পরিবর্তন আমরা যদি বলি। ফ্যাসিস্টের তো কোনো গণতন্ত্র ছিল না। অতএব সেই সময়কার গণতন্ত্রের কোনো আলোচনাই নাই। তবে বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার ওনারা চেষ্টা করছেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার যে পরিকল্পনা, যে পদক্ষেপগুলো নেওয়ার জন্য। তাতে করে আমরা গণতন্ত্রের যে ছোঁয়া, এখানে ২ টা জিনিস, বাক স্বাধীনতা। আজকে হয়তো ফ্যাসিস্ট থাকলে আপনার সাথে আমার এভাবে কথা বলার সুযোগ হতো না। তো এই একটা সুবিধা আমরা পাচ্ছি। আবার নির্দ্বিধায় নির্বিঘ্নে চলাফেরা করতে পারছি। যেমন আজকে আমরা ইফতার বিতরণ করলাম। এর আগে ফ্যাসিস্টের আমলে ইফতার বিতরণ করতে হলে আমাদেরকে মানে চারদিকে খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে পুলিশ আসতে কতক্ষণ সময় লাগবে। আমি ইফতার বিতরণ করে পালাতে পারবো কিনা। এইটুকু অধিকারও ছিল না আমাদের। তো এই সামান্যতম অধিকারটুকু তো আমরা পাচ্ছি এখন। আর সামনের দিনের গণতন্ত্র আমরা যেটা চাই, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই যে দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম করলাম, এই পতিত সরকারকে বিদায় দিয়ে আমরা যে স্বপ্ন দেখছি, সেটা হলো যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক, সে যে দল করুক, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, সকলে গণতন্ত্রের যে আসল সার, এই স্বাদটা সবাই পাবে ইনশাল্লাহ। দেশনায়ক তারেক রহমান যদি বাংলাদেশে এসে বাংলাদেশের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, তাহলে আমরা এইটুকু আশাবাদী, বাংলাদেশ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়, ৭১ সালে যে বৈষম্য দূর করার কারণে স্বাধীন হলো, দ্বিতীয়ত এই তারেক রহমান নেতৃত্বে যে আমরা ৫ই আগস্টে যে স্বাধীনতা পেলাম, আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা পেলাম, এই মানুষের যে প্রত্যাশা যে আমরা দুবেলা দুমুঠো খাবো, পরিবারের সাথে বসবাস করব, আমরা নির্দ্বিধায় আমার মনের ভাব ব্যক্ত করব, আমাদের যে মৌলিক চাহিদা সেগুলো আমাদের সবাই পাবে। বিশেষ করে আপনার গণমাধ্যমের কথা যে আমরা বলি, এই গণমাধ্যমের স্বাধীনতাটা মানে বাক স্বাধীনতা, এটা তো আমাদের মৌলিক চাহিদা। মৌলিক অধিকার ৫টা, মৌলিক বিষয় ৫টা হলো ভাব প্রকাশের একটা মানুষের যে বাক স্বাধীনতার যে প্রকাশ। এখানে আরেকটা গণতান্ত্রিক যে সামনের দিনের যে আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা, আপনারা নিশ্চয়ই জানেন। উনি কিন্তু রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে, তার মডেল একটা দিয়ে দিয়েছেন ৩১ দফার মধ্যে। এবং আমরা দেখছি এই ৩১ দফা সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তারপরে নতুন ভোটার যারা, আমাদের মা বোনরা, গৃহিণীরা, কৃষকরা, সকলেই কিন্তু সুন্দরভাবে স্বাগত জানাচ্ছে। কারণ আমরা ৩১ দফা নিয়ে যখন আমরা যাই, মাঠে যাই, আমরা কৃষকের সাথে কথা বলি, আমরা শ্রমিকের সাথে, ভ্যানালার সাথে, আমরা যখন একজন চিকিৎসকের সাথে কথা বলি, শিক্ষকের সাথে কথা বলি, তখন কিন্তু সকলে এই ৩১ দফার যে দফাওয়ার এই যে বিষয়গুলো, তারা কিন্তু স্বাগত জানায় এই বিষয়গুলো। এবং আমি এই জন্য আশাবাদী যে সামনের দিনে দেশনায়ক তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, তাহলে বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ৭১ সালে স্বাধীনতা অর্জন করেছিল এবং ৫ই আগস্টে যে স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতার সঠিক রূপ এবং আপনার যে স্বাদ বা স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদটা নাগরিক হিসাবে এবং আপনার গণতান্ত্রিক একটি রাষ্ট্র হিসাবে তারা পরিপূর্ণরূপে পাবে হিসাবে। আচ্ছা, আপনি ৩১ দফার কথা বললেন। ৩১ দফা নিয়ে বলতে গেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি আপনাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে ৩১ দফা জনগণের কাছে কিরকম সাড়া পাচ্ছেন, বা জনগণ এই ৩১ দফা নিয়ে কোনো পরিবর্তন বা আপনারা দলীয়ভাবে এটার কোনো পরিবর্তন চাচ্ছেন কি চাচ্ছেন না? এখানে এই ৩১ দফা যেটা দাবি করা দেওয়া হয়েছে, ৩১ দফা কি ফ্যাসিস্ট সরকার বিগত দিনে যে রাষ্ট্রযন্ত্রগুলো ধ্বংস করে গেছেন, দেশ বর্তমানে সংস্কার করতে গেলে এই ৩১ দফা কিরকম ভূমিকা রাখবে বা সম্পূর্ণভাবে দেশ সংস্কারে অবদান রাখতে পারবে কিনা, সেটা আপনি এবং আপনার জেলার যে নেতাকর্মী বা জনগণ আছে তারা কিরকম মনোভাব পোষণ করছেন? যে সংস্কার তো একটা মানে চলমান প্রক্রিয়া। হ্যাঁ, এটা যখন যে বিষয়টা সামনে আসবে তখন সেটার সংস্কার প্রয়োজন হবে। মানে যেটা নিয়ে সমস্যা হবে, যেটা নিয়ে মানুষের কাছে অসুবিধা মনে হবে, মানুষের জন্য যেটা ভালো মনে হবে, সেসব বিষয়গুলো নিয়ে সংস্কারটা চলমান প্রক্রিয়া। সংস্কারের কোনো আ লিমিটেশন নাই আমি মনে করি। এখানে ৩১ দফা নিয়ে আমাদের বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যারা ইন্টেলিজেন্স উইংস আছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় পরিকল্পনায় কিন্তু ৩১ দফা তৈরি।
ওই ৩১ দফাটা আমি দেখেছি দলমত নির্বিশেষে রাষ্ট্র পরিচালনার জন্য সামনের দিনে একটা ভালো বাংলাদেশ, একটি সত্যিকারের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামত হওয়ার মতো এই ৩১ দফা। এবং এই ৩১ দফা আসলে মানে আমি দলের বলে বলছি না, আমার দলের ৩১ দফা, আমার নেতার ৩১ দফা বলে বলছি না, এটা সার্বজনীন ৩১ দফা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো একটা ভিত মজবুত করে শুধুমাত্র আমরা ক্ষমতায় যাব, ক্ষমতা থাকাকালীন দেশটা চলবে এরকম না। আপনারা জানেন ৩১ দফার মধ্যে আছে যে একটা সরকার, একজন ব্যক্তি ২ বার প্রধানমন্ত্রী হতে পারে। কি হবে তাহলে? কারো ফ্যাসিস্ট হয়ে ওঠার সম্ভাবনা। এই ৩১ দফা রাষ্ট্র কাঠামো আপনারা জানেন যে আমাদের যখন আন্দোলন সংগ্রাম চলমান এবং এই যে গত ২৩-এর যে নির্বাচনের আগে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একটা অপশন ছিল, আমাদের দলের রাহত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কার, মানে এই ফ্যাসিস্ট রাষ্ট্রের প্রত্যেকটা যন্ত্রকে এমনভাবে ফ্যাসিজমের মধ্যে লিপ্ত করেছিলেন যে যার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি ওনার ভাবনা থেকে রাষ্ট্রকে সচল করার জন্যে রাষ্ট্র কাঠামো অর্থাৎ রাষ্ট্র সংস্কারের একটা ভাবধারা নিয়ে আসেন। সেখান থেকে ৩১ দফা, এবং উনি এই ৩১ দফাটা এমনভাবে করেছেন যে উনি নিজের কথাও চিন্তা করেন যে কেমন, যে উনি একটা মানুষ তো চিন্তা করে যে আমি একের পর এক ক্ষমতায় থাকবো, তো উনি প্রধানমন্ত্রী হবেন এটা তো নিশ্চিত ইনশাল্লাহ। তো উনি বলছেন আমাদের ৩১ দফার মধ্যে যে ৩১ দফায় একজন প্রধানমন্ত্রী হবে, ২ বারের বেশি সে প্রধানমন্ত্রী হতে পারবে না। তাহলে ২ বারের বেশি না হতে পারলে এখানে ফ্যাসিজম কাজ করবে না বাংলাদেশ, তাহলে অন্তত স্বৈরাচার, যে পরপর আমরা ২টা স্বৈরাচারকে বিদায় দিতে পারবো, স্বৈরাচার হয়ে আর কেউ ওঠার সুযোগ পাবে না। দ্বিতীয়ত এখানে রেইনবো নেশনের কথা বলা হয়েছে। এখানে আরও যে বিষয়গুলো আছে, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, তারপরে সাধারণ মানুষের ভোটাধিকার, তারপরে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, যুবকদের বেকার ভাতা, এই প্রত্যেকটা মানুষের একবারে চাওয়াটাকে কেন্দ্র করে বাংলাদেশকে কিভাবে একটা সুন্দর রাষ্ট্র করা যায় সেইটাই কিন্তু ৩১ দফা। যার কারণে আমরা ৩১ দফার লিফলেট নিয়ে যখন আমরা যাই মাঠে ঘাটে, যখন যার কাছে যাই আমরা বলতে যাই তখন কিন্তু মানুষ এটাকে শুনে এবং অ্যাকসেপ্ট করে, সাদরে গ্রহণ করে, এবং তারা দোয়া করে দেশনেতা তারেক রহমানের জন্য যে তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হয় আর ৩১ দফা যেন বাংলাদেশে বাস্তবায়ন হয়। আমরা আশাবাদী যে ৩১ দফা দলমত নির্বিশেষে মানুষ গ্রহণ করেছে, এবং সামনের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে আর ৩১ দফার আলোকে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার নাগরিক সুবিধা পাবে এবং তার এই স্বাধীনতার সঠিক স্বাদ গ্রহণ করতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, ৩০ দফা সম্পর্কে খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন। তো আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনারা স্বাধীনভাবে দীর্ঘ ১৫ বছর পরে আবার কর্মী সভা আয়োজন করেছিলেন। তো এই কর্মী সভা মাধ্যমে যে আহ্বায়ক কমিটিগুলো গঠন এই কমিটি নিয়ে আপনার আশা প্রত্যাশা বা এগুলা কিরকম? আচ্ছা, যুবদলের কর্মী সভা আমরা যুবদলের কর্মী সভা করেছি। আমার কমিটি হয় হলো ২১শে অক্টোবরের ২৯ তারিখ জেলা যুবদলের আমার আহ্বায়ক কমিটি, এবং সেই সময় সেন্ট্রাল যুবদলের নির্দেশনায় আমরা আপনার এপ্রিল-মের দিকে গোটা জেলার ২৩টা ইউনিটে কর্মী সভা করি। সেই সময় পুলিশের তাড়া খেয়ে আমাদের কর্মীরা যারা যুবদল করবে, এই যুব সমাজ, যুবদলের পথ প্রত্যাশী তখন কিন্তু মানে অরিজিনাল খাঁটি যারা, তারাই ছিল মাঠে, এবং আমরা থানাকে অনুমতি দিতে গিয়ে থানা অনুমতি দেয়নি। তারপরেও সেন্ট্রাল কেন্দ্রীয় নেতারা আসছিলেন, তাদেরকে নিয়ে আমরা ২৩টা ইউনিটের একাধিক জায়গায় আমরা বড় করে কিন্তু অনেক বড় পরিসরে, সে সময় পুলিশের ভয়ভীতি, পুলিশ ঘিরে রাখেছে অনেক সময় আমাদেরকে, আমরা কর্মী সভা করছি। এবং যারা সেই সময় ছিল মাঠে, যারা সেই সময় ফর্ম পূরণ করছে, যারা সেই সময় পথ প্রত্যাশী ছিল, পুলিশের ভয় করেনি, আন্দোলনের জীবন যাবে ভয় করেনি, বরং দলকে সহযোগিতার জন্য তাদের একটা পরিচিতি নিয়ে দলে আরও নিজেকে সংযুক্ত করার জন্য যারা চাইছে, আমরা এই কর্মী সভার মাধ্যমে তাদেরকেই পদে নিয়ে আসতে চাচ্ছি। এবং সেটাই হবে ইনশাল্লাহ। যারা সাবেক এই বিগত আন্দোলন সংগ্রামে নিজের আত্মাকে বিসর্জন দেওয়ার জন্য মাঠে ছিল, যুবদলের হাতকে শক্তিশালী করছে। আমরা কর্মী সভা করার পরে বিভিন্ন সময় এখন যেগুলো কর্মী সভা হচ্ছে, এখন তো পদ পাওয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে আছে ভাই। আর এখন আমরা ১০০ চাইলে ১,০০০ মানুষ এমনি আসে।
কিন্তু সেই সময় আমরা ১০০ মানুষ চাইলে ১০ জন মানুষ আসতে ভয় করছে যে না আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তারপরেও আমরা কর্মী সভার মাধ্যমে সঠিক নেতৃত্ব তৈরির জন্যে এবং দুঃসময়ে ফ্যাসিস্টের আমলে আমরা দুঃসময়ে মাঠে বসে কর্মী সভা করছি এবং সেই সময় থেকে আমরা সিলেক্ট করে রাখছি যে কারা আসলে এই দায়িত্ব নিতে পারে, কারা দলের প্রকৃত কর্মী। তো এই নতুন যে নেতৃত্বে যারা আসবেন আপনারা মনে করছেন, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা যদি থাকে? তাদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত বার্তা একটাই, সেটা হলো যে যুবদল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভ্যানগার্ড, মানে একটা প্রধান শক্তি অঙ্গ সংগঠনের। সুতরাং যুবদলের যারা পদপ্রত্যাশী, যারা পদ পাবে, নতুন নেতৃত্বে আসবে, তাদের কাছে আমার ব্যক্তিগত মেসেজ হলো প্রথম কথা হলো স্বচ্ছতা থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে এবং দলের নাম ভাঙিয়ে, কোনো ব্যক্তির নাম ভাঙিয়ে বা দলের কোনো নেতার নাম ভাঙিয়ে যেন কেউ কোনো অপকর্ম না করে। যুবদলকে যুব শক্তিতে রূপান্তরিত করতে হবে এবং এই নেতৃবৃন্দ ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে সঠিক যুবশক্তি নিয়ে এসে আমাদের যুবদলকে সংগঠিত করবে। ব্যক্তিস্বার্থ এবং রাষ্ট্রস্বার্থ এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দেবে ইনশাল্লাহ। এবং দেশটার তারেক রহমান নেতৃত্বে ৩১ দফা এই রাষ্ট্র কাঠামোর মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে, যার সুফল বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক হবে। এবং আমি আশা করি সামনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহীর এই ৬টি আসনে বিজয়ী হবে। এবং যেহেতু আমি রাজশাহীর মানুষ, রাজশাহীর কথা বলছি, রাজশাহীর এই ৬টি আসনে বিজয়ী হবে এবং সারা বাংলাদেশে বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এবং বাংলাদেশে মানুষের হারিয়ে যাওয়া অধিকার, নাগরিক অধিকার ফিরিয়ে দিবে। সামনের বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সুন্দর এবং সুখময় একটি বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ, ডিবিসি পরিবারকে ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আজকের সম্মানিত অতিথি মোহাম্মদ মাসুদুর রহমান সজন, আহ্বায়ক রাজশাহী জেলা যুবদল, সাবেক সহসভাপতি রাজশাহী জেলা যুবদল। ভাইকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জিবিসি বাংলা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ। জিবিসি পরিবারকে আমার আন্তরিক ধন্যবাদ যে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আপনাদের এই মিডিয়ার সুবাদে আমাদের দলীয় কিছু মেসেজ দেওয়ার জন্য আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।